ছোট ছোট ভালোবাসার মুহূর্তগুলোই আসলে জীবনের সবচেয়ে বড় সুখ। বরং ছোট ছোট যত্ন, খেয়াল রাখা, নীরব বোঝাপড়া, যেখানে শব্দের দরকার পড়ে না, একটা দৃষ্টি, একটা ছোঁয়া, একটা ঠিক আছো তো, সেখানে লুকিয়ে থাকে অগণিত অনুভবের গল্প। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকালটা শুরু হয়েছিল খুব সাধারণভাবে, কিন্তু হুট করে এমন ঝড় চলে আসলো, মনে হলো ঝড়ের কবলেই আছি। তো যাই হোক, ভাতটা হয়ে গেছে, এখন আমি আর কি কড়াইটা বসিয়ে দিলাম। আর আজকের রান্নায় পুঁটি মাছ চচ্চড়ি হবে। আর এই পুঁটি মাছ চচ্চড়ি কে কে খেতে পছন্দ করেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ বাংলাদেশের জাতীয় মাছ হিসেবে ইলিশ থাকলেও পুঁটি মাছটা কিন্তু সবার প্রিয় আর জাতীয় মাছ হিসেবেই ধরা যায়। কারণ পুঁটি মাছটা এমন কোথাও নাই যেখানে পাওয়া যায় না। আর একটা কথা কি জানেন, যদি কখনো কারোর মনে হয় যে আমার ভাত খেতে ইচ্ছে করে না, কিন্তু তখন এই পুঁটি মাছ চচ্চড়িটা যদি আপনি আপনার পাতের সামনে রাখেন, তাহলেই কিন্তু হয়ে গেছে। কারণ সেখানে আপনি এক প্লেটের জায়গায় হয়তো কিছুটা বেশিই খেয়ে ফেলবেন। তো যাই হোক, একটু মজা করলাম। এই হলো আমার পুঁটি চচ্চড়ি প্রায় হয়ে গেছে, তো সেটা আর কি আমি নামিয়ে নিচ্ছিলাম। তো আজকে সকালে খুব সাধারণ খাবার দাবারই ছিল, ডাল আর পুঁটি মাছ চচ্চড়ি। আর ডাল হতে হতে এখানে আমি গ্যাসে আর কি শুকনো মরিচ ভেজে নিচ্ছিলাম। অনেক দিন ধরেই ভাজবো ভাজবো করা হচ্ছিল, কিন্তু হয়ে উঠছিল না। তো আজকে ভাবলাম তো ডাল হতে সময় লাগবে, তো এর মাঝে আর কি ভেজে নেই। এই যে এখানে আমার ভাজাটাও শেষ। আর শুকনো মরিচ ভাজার সময় একটু হালকা লবণ আর একটু হালকা তেল দিয়ে ভেজে রাখবেন, তাহলে অনেকক্ষণ মচমচে থাকবে। তো এইখানে বলি একটা হিস্টোরি, ওই যে সেই ঝড়ের কাহিনী। মসজিদের হুজুরে খাবার ছিল আমাদের ঘরে। তো আমাকে গতকাল একজন বলে গেছিল, কিন্তু আমার আসলে মনে নাই, আর তার জন্য আর কি ওইভাবে অ্যারেঞ্জও করা হয় নাই। তো ওদিকে আবার আমার শ্বশুর আব্বুকে মাদ্রাসার হুজুরের খাবারের কথা বলে দিছে, মানে সেটা আবার আমার আব্বু এসে বলে নাই যে তো মাদ্রাসা হুজুরের খাবার। দুইজনের খাবার একসাথেই পড়ছে, কিন্তু আসলে আমরা দুইজন জানি, কিন্তু রান্নার সময় কেউই মনে করি নাই, আর কাউকে মানে আমার শাশুড়ি মাকেও বলা হয় নাই। এখন এই নিয়ে কিছু করার নাই। এখন যেহেতু বাটি নিয়ে আসছে, দুই দিক থেকেই বাটি চলে আসছে, তো কি করার, আমরা যা রান্না করছি সাধারণভাবে, যে পুঁটি মাছ চচ্চড়ি আর আলু ভর্তা আর ডাল আর কলা ভর্তা ছিল। তো এখন আলু ভর্তাটা মাখানো হয় নাই, ওই জন্য আর কি করছি কি, কলা ভর্তাটা দিয়ে দিছি। আর এই যে ডাল ডাল আর পুঁটি মাছ চচ্চড়ি আর একটা একটা করে ডিম ভেজে তাড়াতাড়ি আর কি নাস্তাটা পাঠাই দিছি। তো এই নিয়ে আর কি খুব একটু তাড়াহুড়া ছিল, কারণ রান্না শেষ করতে করতেই দুইটা বাটি চলে আসছে, পরে ডিম ভেজে তারপর ভাত দিছি। আর এদিকে পরে করলাম কি, আমি আলু ভর্তাটা মাখাতে বসছি, কারণ আমরা খাওয়ার জন্য আলু ভর্তাটা মাখিয়ে নিচ্ছিলাম। তো আজকে আমি আলু ভর্তাটার কি কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ, ওই যে শুকনো মরিচটা ভাজা হয়েছে ওইটা দিয়ে আর কি আর সর্ষে তেল দিয়ে আর কি মাখাচ্ছিলাম। আর অন্যান্য দিন আমি কাঁচা মরিচ আর পেঁয়াজটা ভেজেই বেশিরভাগ মাখানো হয়। আর এদিকে আমার শ্বশুর আব্বু আবার ঝাল একদমই খেতে পারে না, তো করি কি, ঝালটা মাখিয়ে আর একটু আলাদা করে রেখে দেই, পরে ঝালের সাথে ওইটা আর কি মিক্সড করে আব্বুর জন্য রেখে দেই, যাতে আর কি আব্বুর ঝাল না লাগে। আর আমাদের বাসার অন্য সবাই আর কি ঝাল খেতে পারে, কিন্তু আমার মানে শ্বশুর আব্বু ঝাল মোটেই খেতে পারে না। এই জন্য আর কি তার জন্য এই টেকনিকটা ফলো করি। আর এখানে আবার আমি একটু কাঁচা পেঁয়াজ আর ওই মরিচ ভর্তাটা, মানে এই ভর্তাটা কিন্তু অনেক অনেক মজা। যদি কেউ খেয়ে না থাকো, তাহলে এরকম কাঁচা পেঁয়াজ, শুকনা মরিচ আর সরিষার তেল দিয়ে মাখিয়ে খেয়ে দেখো, অনেক অনেক ভালো লাগবে। তো এইখানে আমার আলু ভর্তাটা কমপ্লিট হয়ে গেল। তারপর ভর্তাটা মাখিয়ে আমি আর কি সকালে নাস্তাটা করে ফেলছিলাম, কারণ ওদিকে আবার আব্বু বাজার নিয়ে আসছে, শাক সবজি আনছে, যেগুলো আর কি বেছে তারপর ফ্রিজে রেখে দিতে হবে। এখন আমি খাবারটা শেষ করে আর কি শাকগুলো বেছে নিচ্ছি, আর সময় নষ্ট করি নাই। আর রুমে ওদিকে রুমটাও এখনো গোছানো হয় নাই, এখন রুমে যেতে পারি নাই, তো ভাবি কি একবার শাকটা বেছে তারপরে যাই। তো এখানে আমি শাকগুলো বেছে নিচ্ছিলাম। আর এইখানে একটা শাক আনছে, মানে লাল শাক, আর একটা শাক ডাঁটা শাক, কিন্তু আমার মনে হচ্ছিল ডাঁটা শাকটাই বড় বড় লাল শাক যেটা, সেইটা। পরে আম্মুকে দেখাইলাম, পরে আম্মু বলেছে না, এটা ডাঁটাই, ভিতরে কি যেন বললো, সেটা আসলে আমি বুঝি না, যে বলে লাল শাক হলে নাকি ভিতরে সাদা সাদা থাকতো না। পরে বললাম ঠিক আছে। পরে ডাঁটাগুলো আলাদা করে বেছে রাখলাম, আর শাকগুলো সব একসাথে বেছে রাখছিলাম। তো ডাঁটাগুলো বাছা হয়ে গেছে, আর এখানে যে সবজির বাকি অংশগুলো রয়ে গেছে, এগুলো আর কি আমি রেখে দিচ্ছিলাম, কারণ এই সব আবর্জনা যদি সবজির গাছে, তারপর ফল গাছে, ফুল গাছে দেওয়া হয়, তাহলে অনেক পুষ্টিগুণ বাড়ে, আর গাছগুলো অনেক সতেজ হয়, ভালো হয়। তারপর রুমে চলে আসছি, আর রুমে এসে মশারিটা উঠিয়ে নিয়েছিলাম, আর এখানে কাঁথাটা ঠিক করে আর কি বিছানাটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আর একটা কথা, তোমাদের এই বোনটির ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে দিও।
তারপরে এখানে কম্পিউটার টেবিল এগুলো আর কি মুছে নিচ্ছিলাম, কারণ কয়েকদিন হলেই ধুলা পড়ে। তারপর চলে গেলাম পেয়ারা মাখাতে। 2-3 দিন আগে বাজার থেকে আনা হয়েছিল, তবে আমি পেয়ারাটা যেভাবে মাখাতে চাইছি এখানে লাগতো তেঁতুল। তেঁতুলটা হলে পেয়ারাটার স্বাদটাই মানে অন্যরকম, অন্য লেভেলের হয়ে যেত। কিন্তু এখন তেঁতুল না থাকায় আর কি কী করার, যা ছিল সেটা দিয়ে মাখিয়ে নিলাম। তো এখানে আর কি লেবু ছিল, লেবুর রসটা দিয়ে দিচ্ছিলাম। লেবুর রসটা দিলেও হয় কি হালকা হালকা একটা টক ফ্লেভার আসে, যার জন্য ভালো লাগে। তারপর পেয়ারাটা মাখিয়ে শেষ করে সবাইকে আর কি দিয়ে তারপর চলে গেছি সবজি বাগানে। সবজি বাগানে গিয়ে দেখি আমার হাজব্যান্ড একা একা কাজ করতেছে, আর এখানে আর কি অনেক কাজ বাকি ছিল। চালটা আর কি সম্পূর্ণ আগে থেকে দেওয়া হয়েছিল না, পরে বাকি অংশ দিল। তারপর ভাবলাম ও একা একা করবে, তাহলে আমিও একটু জয়েন হই। তারপর এখানে আমিও লেগে গেলাম কাজে। আর এখানে আমি প্রথম প্রথম ধরে পারছিলাম না। তো এখানে আর কি কাজ করতে করতে আমরা অনেক প্ল্যান শেয়ার করতেছিলাম যে আমরা কোথায় কি করলে ভালো লাগবে, কোনটা করব, এগুলো নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল। আর ওই যে দেখেন আমি করতেছি, আর এই যে এখন দেখেন এই কাজ করার মাঝে হঠাৎ করে মানে আমার ভাগ্নি, মানে আমার বড় ননদের মেয়ে, সে একটা গাঁদা ফুল গাছ পাঠাইছে ওর ভাইয়াকে দিয়ে, আমার ভাগ্নিকে দিয়ে পাঠাই দিছে। তো সেটা দেখে তো অবাক। আর পরে বললাম যে তাহলে আগে চলো, আগে এটা লাগাইনি। কিন্তু এখানে সাজিদ বাবাজি আর কি বুঝতে পারে নাই, ও ব্যাগটাকে সোজা করে না এনে ও করছে কি ব্যাগটাকে একটু ভাঁজ দিয়ে নিয়ে আসছে। তো ওই ভাঁজ দেওয়ার ফলে গাছটাও ভেঙে গেছে। তো আমি ধরে রেখে আর কি লাগাচ্ছিলাম, আর একটা লাঠি দিয়ে ট্রাই করব যাতে সোজা থাকার জন্য। লাঠি দিয়ে ট্রাই করছিলাম যে দেখি সোজা করে দাঁড়ানো যায় কিনা। পরে আমি লাঠিটা দিয়ে কোনোভাবে পারতেছিলাম না, পরে আমার হাজব্যান্ড এসে হেল্প করতেছে। পরে ও এসে আর কি সুন্দর করে লাঠিটা নিচের দিকে একটু ডাবিয়ে দিছে, আর এখানে আর কি গাছটাকে বাঁধিয়ে রাখলাম। আমাদের আসলে গাঁদা ফুল গাছ কেনা হয় নাই, কিনবো এটা ভাবতেছি। তো আর কি সাবিহা এটা দেখে যে মামি তো গাঁদা ফুল গাছ নেই, তো আর ওর থেকে আর কি এটা পাঠাই দিছে, খুব যত্ন করে পাঠাইছে। থ্যাংক ইউ মামনি। পরে যাই হোক আমরা লাগাইছি, আর লাগানোর পরে আর কি একটু পানি দিয়ে দিচ্ছিলাম যাতে গাছটা একটু সতেজ হয় তাড়াতাড়ি। এখন দেখা যাক গাছটাকে আসলে সতেজ করতে পারি কিনা, কয়েকদিন পরে আবার দেখাবো। তারপর আমি আর আমার হাজব্যান্ড আর কি বাকি অংশে চলে যাচ্ছি। ওইখানে আর কি ওই দিক থেকে সুন্দর করে মানে সিক দিয়ে পুঁতে রাখতে হবে যাতে হাঁস মুরগি কোনো কিছু ঢুকতে না পারে। একটা সম্পর্ক যেমন যত্ন না করলে কখনো সম্পর্কটা সামনের দিকে এগিয়ে যায় না, তেমনি প্রকৃতিও মনে হয় তেমন। প্রকৃতি মানে এই গাছপালা, হাঁস মুরগি বলেন, পশু পাখি বলেন, এদের যত্ন না করলে হয়তো কখনোই আপনার কাছে টিকে থাকবে না। তাই আমরা চেষ্টা করছি যে প্রকৃতির সাথে মিশে গিয়ে দেখি ভালো কিছু করা যায় কিনা, প্রকৃতির সাথে মিশতে পারি কিনা। তো এখন দেখা যাক প্রকৃতি আমাদের মেনে নিতে পারি কিনা। তো আগে কিন্তু কখনোই আমরা এই কাজ করি নাই, আমি তো আমার লাইফে প্রথমে কাজগুলো করছি। আর একটা সুন্দর সবজি বাগানের স্বপ্ন দেখছি, যেখানে আমার সবজি থাকবে, যেখান থেকে আমি উঠিয়ে আর কি যে কোনো ধরনের সবজি উঠিয়ে আর কি যে কোনো খাবার রান্না করব। অনেক ধরনের প্ল্যান আর কি আমার মাথায় ঘুরতেছে। আর সেই জন্যই আমাদের এই বাগানটা করা, আর এই বাগান থেকে আমরা আপনাদের অনেক অনেক ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার উদ্দেশ্য একটাই জানেন, কোনো কাজই ছোট নয়, এটা আসলে আমি নিজের দ্বারা প্রমাণ করতে চাই। সবজি বাগানের প্রতিটা গাছ আমার নিজের স্বপ্নের মতো। কেউ ভাবে এগুলো ছোট কাজ, কিন্তু আমি জানি এই ছোট কাজের মধ্যেই লুকিয়ে আছে বড় স্বপ্ন, বড় গর্ব। আমার হাতের পরিশ্রমই আমার সম্মান, আমার মাটির গন্ধই আমার সাফল্য। আমি কাজকে লজ্জা নয় শক্তি মনে করি, কারণ আমি জানি যে কাজ সৎ সেই কাজই বড়। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আর আমার গ্রামীণ পরিবেশের এই ছোট ছোট মুহূর্তগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে দিও। আর আমার এমন সবজি বাগানের প্ল্যানটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে বলে যেও। সবার সুস্থতা কামনা করছি, আর আমার জন্য সবাই দোয়া করবে। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।